কে বলেছিল জানি না, তবে একদম সঠিক বলেছিল। ইনায়ার কথাগুলো শুনে প্রীতম বেশ মজা পেল। সে ঠোঁট কামড়ে হাসলো। যেই মেয়েটা তার সামনে লজ্জায় চোখ তুলে তাকাতে পর্যন্ত পারে না, সেই মেয়েটা তাকে দেখতে তার বাড়ি বয়ে এসেছে। ইন্টারেস্টিং। প্রীতম এবার ইনায়ার মাথা থেকে পা পর্যন্ত স্ক্যান করে আবারও ভ্রু কুঁচকাল। ইনায়া এখনও প্রীতমকে লক্ষ্য করেনি। প্রীতম ধীর পায়ে এগিয়ে গিয়ে কোনো রকম কথাবার্তা ছাড়াই আচমকাই ইনায়াকে কাঁধে তুলে নিল। প্রীতমের গোষ্ঠী উদ্ধারে ব্যস্ত থাকা ইনায়া হঠাৎ নিজেকে শূন্যে দেখে লাফিয়ে চিৎকার দিতে নিতেই প্রীতম ধমক দিয়ে বলল, একদম শব্দ করবা না রসগোল্লা, নাহলে এখনই এখানেই তোমাকে কামড়া খেয়ে ফেলবো। আই সোয়ার, কোনো বাধা নিষেধ মানব না। ইনায়া দেখলো সে সেই কাঙ্ক্ষিত ব্যক্তির পুরুষটির কাঁধে। কিন্তু এগুলো কি বলল লোকটা? ঠান্ডা গলায় এমন নির্লজ্জ মার্কা হুমকি শুনে ইনায়ার কলিজা ছলাৎ করে উঠল। বক্ষ পিঞ্জরে থাকা প্রাণ পাখিটা ছটফটে উঠল। সে দু হাত দিয়ে নিজের মুখ চেপে ধরল। এই নির্লজ্জ পুরুষকে বিশ্বাস নেই, যা বলছে তা করে দিতেই পারে। কারণ পূর্বে প্রীতমের এমন লাগাম ছাড়া হুমকি ইনায়ার গায়ে মাখত না। বিধায় এই নির্লজ্জ পুরুষ তার সকল বাণী বাস্তবায়ন করে প্রমাণ করে দিয়েছে যে সে তার বোনের মতো নয়, যা বলে তাই করে। তাই এই ভুল সে আর ভুলেও করবে না। প্রীতম তাকে কাঁধে করে নিয়ে গিয়ে নিজের ঘরের দরজা বন্ধ করে দিল। ইনায়া ভেতরটা ভয়ে আর লজ্জায় সিটিয়ে গেল। তবে এই ভয় খারাপ কিছু আশঙ্কার নয়। এই ভয় তার একান্ত ব্যক্তিগত পুরুষের লাগাম ছাড়া কথা আর লাগাম ছাড়া কাজের। তবে প্রীতমকে সে অগাধ বিশ্বাস করে, ভালোবাসে, সম্মান করে। সে জানে প্রীতম তার সাথে কখনোই খারাপ কিছু করবে না, করতে পারে না, কারণ প্রীতম তাকে তার থেকেও বেশি ভালোবাসে। কিন্তু এই লোকের লাগাম ছাড়া কথাবার্তা ইনায়ার রুহু অবধি কাঁপিয়ে তোলে। প্রীতম তাকে কাঁধ থেকে নামিয়ে বিছানায় বসিয়ে দিল। তারপর পাশের ড্রয়ার খুলে বড় একটা চকলেটের বাক্স ইনায়ার হাতে ধরিয়ে দিয়ে রাগী গলায় বলল, কি ব্যাপার, দিন দিন এমন শুকিয়ে শুটকি মাছ হয়ে যাচ্ছ কেন? আমার হবু শ্বশুর কি তোমার খেতে দেয় না? নাকি ওজন কমানোর ভূতটা, নাকি ওজন কমানোর ভূতটা আবার মাথায় চেপে বসেছে? কোনটা? ইনায়া একটু ভয় পেয়ে প্রীতমের দিকে চড়া চোখে তাকালো। যার মানে একটু কম খাই, বেশি মোটা হয়ে যাচ্ছি তো। ইনায়ার মনের কথা বুঝতে পেরে প্রীতম আরো রেগে গেল। ইনায়াকে টেনে হিস্টে নিজের কোলে বসিয়ে ফুলো ফুলো গালে একটা চুমু খেলো। ইনায়া আহাম্মক বনে গেল। সে জানতো চুমু খাওয়ার জন্য রোমান্টিক মুড লাগে, প্রেম প্রেম অনুভূতি লাগে। তবে কেউ যে রেগে গেলেও চুমু খায়, এটা সে সামনের মানুষটাকে না দেখলে বুঝতেই পারতো না। সত্যি হয়তো শিকদাররা অন্য মাটি দিয়ে গড়া, তাদের মন বোঝা বড়ই তাই। প্রীতম ইনায়ার অবাক হওয়াকে দু পয়সা পাত্তা দিল না। সে অপর গালেও আরেকটা কষে চুমু খেলো। অতপর তেজি গলায় ধমকে উঠল, এই মেয়ে, তোমাকে না এসব ডায়েট ফাইট বালসাল করতে বারণ করেছি? এমন বাস খাই চিৎকার শুনে ইনায়া চমকে উঠল। নরম কণ্ঠে বলল, হুম। প্রীতম রাগী গলায় আবারও ধমকে উঠল। কোলে বসেই কেঁপে উঠল ইনায়া। প্রীতম রাগী গলায় বলল, কোথায় বসে আছো এখন? ইনায়া ধমক খেয়ে হালকা ভয় পেল, কাঁপা কাঁপা গলায় বলল, তো তোমার কোলে। প্রীতম গম্ভীর পুরুষালী কণ্ঠে বলল, তুমি আমার বউ হবা, তোমাকে আমি কোলে নেব। আমার যদি তোমাকে কোলে নিতে অসুবিধা না হয়, তাহলে তোমার কিসের অসুবিধা? তুমি কেন আমার এত সুস্বাদু রসগোল্লার সাইজ ছোট করার জন্য উঠে পড়ে লেগেছো কেন? ইনায়া এই কথা শুনে রসগোল্লার মতো চোখ করে প্রীতমের সমুদ্র নীল চোখের দিকে তাকালো, মনে মনে বলল, কি বললো লোকটা? রসগোল্লা সাইজ? হঠাৎ কিছু একটা মনে আসতেই সে নিজের দিকে তাকালো। সাথে সাথেই চোখ মুখ কুঁচকে মনে মনে বলল, ছি, নির্লজ্জ লোক। প্রীতম ইনায়ার মুখের অভিব্যক্তি দেখে আবার ধমক দিয়ে বলল, কি এসব উল্টাপাল্টা ভাবছো? ইনায়া অবাক হয়ে ভাবলো মনের কথা শুনে ফেললো নাকি। প্রীতমের ঠোঁটে হঠাৎ করে বাঁকা হাসি ফুটে উঠল। সে ঠোঁট কামড়ে হাসলো। ইনায়াকে আরো গভীরভাবে কাছে টেনে নিল। তারপর মুখটা ইনায়ার গলার কাছে নিয়ে গিয়ে কেমন অদ্ভুত মাদকীয় কণ্ঠে ফিসফিস করে বলল, শোনো রসগোল্লা, তুমি আমার কাছে সবচেয়ে প্রিয়। হুম, সবার থেকে প্রিয় রসগোল্লা। তাই সেটার এক্সট্রা যত্ন তোমাকে নিতেই হবে। আমার রসগোল্লা আমি তোমাকে চোকাতে দেব না। আমার আদর দিয়ে সব সময় ফুলিয়ে রাখবো।
তাই শুকিয়ে আমার সব ইনভেস্টমেন্টে পানি ঢালার মতলব করবে না। আর হ্যাঁ, তুমি যেটা ভাবছিলে ওটা। এতক্ষণ লজ্জা পেলেও শেষের কথাটা শুনে ইনায়া বিষম খেল। লজ্জায় মাথা নিচু করে নিল। সে প্রীতমের দিকে লজ্জায় তাকাতে পারছে না। মনে মনে প্রীতমকে আবারও নির্লজ্জ উপাধি দিল। প্রীতম আবারও আদর মাখা কণ্ঠে বলল, আর হ্যাঁ, তুমি যেটা ভাবছিলে ওটাও। শুনো রসগোল্লা, এত রোগা বউ আমার পছন্দ না। বউ একটু গোলুমুলো হবে, বউয়ের গালগুলো ফোলা ফোলা হবে, বউ তুলো মতো নরম হবে, তবেই না আদর করতে ভালো লাগবে। জড়িয়ে ধরলে বউ বউ ফিল হবে, মনে হবে না বউকে জড়িয়ে ধরেছি। আর তাছাড়া এখন যদি তুমি খেয়ে দিয়ে গায়ে বল না বানাও, তাহলে ভবিষ্যতে এই প্রতীক শিকদার প্রীতমকে কীভাবে সামলাবে? তাই আর 1 গ্রামও যদি আমার বইয়ের ওজন কমে, তাহলে আই সোয়ার তোমাকে পুরোটা গিলে ফেলবো। এবং নৌ না আমার রসগোল্লা কত ফেভারিট। ইনায়া প্রীতমের মুখে এতবার বউ ডাক শুনে লজ্জায় মিলিয়ে গেল। গালে ছড়িয়ে পড়ল রক্তিম লালিমা। তড়িৎ গতিতে সে মুখ লুকালো প্রীতমের বুকে। এই লোকটা সব সময় এমন করে, বেহায়া লোক। প্রীতম হালকা হেসে ইনায়ার চুলে ভালোবাসার পরশ এঁকে দিল। এই আদুরে মেয়েটা কেন যে তাকে এত আকর্ষিত করে বুঝতে পারে না সে। এই প্রতীক শিকদার প্রীতমের কোনো দুর্বলতা নেই, কোথাও সে আটকায় না। তবে কেন এই মেয়েটার প্রতি তার চরম আসক্তি? হ্যাঁ, এই মেয়েটাই ওর দুর্বলতা। ওর প্রাণ এখানে আটকে গেছে যে সে ভালোবেসে ফেলেছে বড্ড বেশি। নরম দেহটা প্রীতম আরেকটু নিজের সঙ্গে মিশিয়ে নিয়ে পরম সুখে নিঃশ্বাস ফেলল। শুদ্ধের আজ 2টো অপারেশন করার কথা থাকলেও সে একটা করেছে, আর আরেকটা সে তার কলিগ আর তার স্পেশাল টিমের হাতে তুলে দিয়েছে। শুদ্ধ আগের মতো দিন রাত ধরে এখন আর অপারেশন করতে পারে না, কারণ তার বাঁ হাতের ব্যথাটা এখনও পুরোপুরি সারেনি। মাঝে মাঝে ভীষণ যন্ত্রণা হয়, বেশি নাড়াচাড়া করলেও কষ্ট হয়। এখনও ভালোভাবে শুকায়নি জায়গাটা। সিঁড়ি বেয়ে 2য় তলায় উঠে গেল শুদ্ধ। নিজের ঘরে না গিয়ে পা বাড়ালো প্রিয়তার ঘরের দিকে। দরজার সামনে গিয়ে আলতো করে হাত ছোঁয়াতেই পুরোপুরি খুলে গেল দরজাটা। মনে মনে হাসল সে। কোনো রকম দ্বিধা সংকোচ ছাড়াই নক না করেই প্রিয়তার ঘরে ঢুকে পড়ল। ঘরে ঢুকতেই তার দৃষ্টি পরিবর্তন হলো। তার চোখের কোণায় মুগ্ধতা জমা হলো। এই ঘরে তার আগে কখনো আসা হয়নি। শুধু এই ঘর কেন, শিকদার বাড়ির কোথাও সে প্রয়োজন ছাড়া যায় না। ভালোভাবে ঘরটা চোখ বলালো। ঘরটা বেশ বড়, গোছানো ও পরিপাটি। দেখেই বোঝা যাচ্ছে ঘরের মালিক বেশ রুচিশীল। মনে হয় যে শুদ্ধের ঘর গোছানো নয় বা পরিপাটি নয়, কিন্তু প্রিয়তার ঘরে একটা অন্যরকম ব্যাপার রয়েছে। একটা অন্যরকম মিষ্টি সুঘ্রাণ আছে যা শুদ্ধের ঘরে নেই। শুদ্ধ দেখল ঘরের উত্তর দিকে দেওয়ালে বড় একটা ফ্রেমে বাঁধানো ছবি। ছবিটিতে কালো শাড়ি পরিহিত, নীল চোখে একটি অপরূপ সুন্দর মেয়ে। মেয়েটির বয়স আনুমানিক 16 কি 17 হবে। সে একটি সাদা বিড়াল কোলে নিয়ে চুমু দিচ্ছে। বিড়ালটি তার এক হাত মেয়েটির গাল ছুঁয়ে রেখেছে। শুদ্ধ হাসল। ছবিটার কাছে গিয়ে তার আঙ্গুল ছুঁয়ে দিল ছবির গাল আর ঠোঁটে। তারপর আবারও চোখ ঘুরিয়ে চারপাশে তাকালো। দক্ষিণ দিকে বড় একটা ওয়ার্ড্রপ, তার থেকে কিছুটা দূরে একটা বিশাল আয়না। আয়নাটা বেশ বড় আর অ্যাথেন্টিক। সে ধীর পায়ে আয়নাটার সামনে গিয়ে দাঁড়ালো। আয়নার নিচের ড্রেসিং টেবিলের সাজানো নানাবিধ প্রসাধনী। সেগুলোর নাম জানা তো দূরের কথা, আগে কখনো এগুলো দেখেছে বলেও মনে পড়ে না শুদ্ধের। সে কয়েকটা তুলে নাম দেখলো। কি বিকট নাম একটা একটার। শুদ্ধের কাছে মনে হলো এর থেকে নানাবিধ মেডিসিনের নাম হয়তো আরও সহজ। সে সেগুলো স্থানান্তরে রেখে পুনরায় আয়নাতে দৃষ্টি রাখল। আয়নার দুপাশে অসংখ্য কালো রঙের টিপ ছিপটানো, যা প্রিয়তার কপালে প্রায়ই দেখা যায়। হাত দিয়ে সেগুলো ছুঁয়ে দেখল শুদ্ধ। সেখান থেকে কয়েকটা তুলে সদেব শার্টের হাতায় চিপকে নিল। তারপর নিজের ব্যাগ থেকে মাঝারি আকারের একটা র্যাপিং করা বক্স বের করে প্রিয়তার ড্রেসিং টেবিলের উপরে রাখল।
ঘরটার সুগন্ধ শুদ্ধকে মোহিত করছে। বেশ রুচিশীলভাবেই সাজানো হয়েছে ঘরটা। ঘরের পর্দা থেকে শুরু করে বিছানার চাদর সবকিছুই সুনিপুণ। সে গিয়ে প্রিয়তার বড় বেডের উপরে শটান হয়ে শুয়ে পড়ল। শুদ্ধের বুকের ভেতর এক অদ্ভুত শান্তি ছড়িয়ে পড়েছে। প্রিয়তার বিছানার তোষক থেকে শুরু করে বেডশিট সবকিছু থেকেই তীব্র সুগন্ধ ভেসে আসছে, যা শুদ্ধের রক্তে সঞ্চারণের গতি বাড়িয়ে দিচ্ছে। ভেতরে কাঁপন ধরাচ্ছে, বুকের ভেতর ধকধক করছে। সে ফিসফিস করে বলল, উফ সুইটহার্ট, শুধু তুমিই না, তোমার সবকিছু বড্ড জ্বালাময়। তুমি যেটাতেই হাত দাও সেটাতেই মাদকতা ছড়িয়ে পড়ে, যে মাদকে আমি আমার চিরশত্রুর ভীষণভাবে আসক্ত। এই বলে সে গভীর নিঃশ্বাস নিল। পাশে থাকা প্রিয়তার মাথার বালিশটা টেনে নিজের মাথার নিচে রাখলো। কি মনে হতেই উবুর হয়ে শুয়ে বালিশে মুখ ডুবে দিল। সাথে সাথেই প্রিয়তার চুলের সেই তীব্র মাদকীয় সুবাস ঝড়ের গতিতে শুদ্ধের হৃৎপিণ্ডে প্রবেশ করলো। সে এইভাবেই কয়েকবার নিঃশ্বাস নিয়ে মনে মনে বলল, এইভাবে এটা ওটাতে আর কত খুঁজবো তোমাকে সুইটহার্ট? আমারও তো ইচ্ছে হয় এসব থেকে নয়, সরাসরি তোমার থেকেই তোমার মাদকীয় সুবাসটা প্রাণ ভরে টেনে নিতে। আই এম ডেডলি অ্যাডিক্টেড টু ইউ মাই সুইটহার্ট। আমার তোমাকে চাই, আর সেটা আমি যে করেই হোক পেয়েই ছাড়বো। কিছু একটা ভেবে সে ভ্রু কুঁচকে দ্রুত উঠে বসলো। কয়েক সেকেন্ড বালিশটার দিকে তাকিয়ে রইল। তারপর কোনো প্রতিক্রিয়া ছাড়াই বালিশটা হাতে তুলে নিয়ে উঠে দাঁড়ালো। বেরিয়ে যেতে নিতেই তার নজর আটকালো সিঙ্গেল সোফার উপর। সেখানে পড়ে আছে একটা কালো রঙের ওড়না আর পিঙ্ক পেস্টের কালারের 3 পিস। শুদ্ধ এগিয়ে গিয়ে সেগুলো তুলে নিল। তারপর কোনো ধরনের প্রতিক্রিয়া ছাড়াই প্রিয়তার ঘর থেকে বেরিয়ে গেল। প্রিয়তা অজান্তেই তার ঘর থেকে চুরি হয়ে গেল। চিত্রা প্রেমের ঘরের বাহিরে উকিঝুঁকি দিচ্ছে। আসলে এটা ঘর নয়, চতুর্থ তলার একটি বিশাল অংশ জুড়ে প্রেমের ব্যক্তিগত আর্ট গ্যালারি। সেখানেই প্রেম তার নিজের বেশিরভাগ সময় কাটায়। চিত্রা দরজার বাইরে দাঁড়িয়ে বুঝতে চেষ্টা করছে ভিতরে সত্যি প্রেম আছে কিনা। সে আরেকটু এগিয়ে গিয়ে ভালোভাবে কান পাতল দরজায়, যদি কিছু শোনা যায় এই আশায়, কিন্তু সে ঘুরে বালি। ভেতর থেকে কোনো সারা শব্দ শোনা গেল না। চিত্রা মনে মনে একটু দুঃখ পেয়ে ভাবল ভেতরে নেই নাকি। তবে সে মনে একটু সাহস জুটালো। দরজায় হালকা চাপ দিতেই দরজা খুলে গেল। এটা দেখে চিত্রা মনে মনে বেশ খুশি হলো। সে দুরু দুরু বুকে ভেতরে প্রবেশ করলো। অষ্টাদশীর হৃদয়ে প্রেমের প্রবল বাতাস বইছে। সে কতদিন থেকে কাতর হয়ে বসেছিল তার প্রেমিক পুরুষকে এক নজর দেখার জন্য, কিন্তু কোনো অজুহাতই সে পাচ্ছিল না। তবে আজ যখন তার বোন কুহু বলল তার বান্ধবী তীরা তাকে শিকদার বাড়িতে আসতে বলেছে, তখন এই সুযোগটা আর হাতছাড়া করেনি চিত্রা। প্রেমের ব্যক্তিগত আর্ট গ্যালারিতে সে ধীর পায়ে প্রবেশ করলো। চারিদিকে নজর ঘুরাতেই দেখলো নানা ধরনের পেন্টিং ও স্কেচ ছড়িয়ে ছিটিয়ে আছে। রং তুলি এখানে ওখানে পড়ে আছে। কয়েকটি ক্যানভাস অর্ধ সমাপ্ত চিত্র ঝুলছে। এটা প্রেমের একান্ত ব্যক্তিগত জগৎ। এখানে সে অন্যদের হস্তক্ষেপ পছন্দ করে না। তাই তো দরজার বাইরে বড় বড় করে ঝুলিয়ে রেখেছে অনুমতি ব্যতীত প্রবেশ নিষেধ। কিন্তু চিত্রা তো চিত্রাই। তার মতে এটা তার ভবিষ্যৎ বাচ্চার বাপের নামে তার নিজেরও। আর তাছাড়া চিত্রা ভীষণ কৌতূহলী মেয়ে, যে কোনো বিষয়ে তার কৌতূহল বেশি। আর প্রশ্ন যখন তার একমাত্র ক্রাশ অহনাফ শিকদার প্রেমকে ঘিরে, তখন তো সে সাথে বেপরোয়া। চিত্রা কিছুটা এগিয়ে যেতেই তার পদযুগল থেমে গেল, চোখ স্থির হয়ে গেল, মুখ হা হয়ে গেল। সে বিস্মিত হয়ে তাকিয়ে আছে প্রেমের বা পাশের দেওয়ালে, যেখানে একটা ছবি ফ্রেম ঝুলছে। চিত্রা ধীরে ধীরে এগিয়ে গেল সেই ছবিটির দিকে। এটা ওর সেই ছবিটা যেটা প্রেম এঁকেছিল। অথচ সে যখনই ছবিটা চেয়েছিল তখন প্রেম সোজা সাপটা জানিয়ে দিয়েছিল এটা সে এঁকেছে, মানে এটা তার। এটা সে চিত্রাকে কিছুতেই দিয়ে দিবে না। সে যাই হোক, কিন্তু এই ছবিটা এত যত্ন করে প্রেম দেওয়ালে টানিয়ে রেখেছে, এটা তো চিত্রা ভাবতেও পারে না। চিত্রা লক্ষ্য করলো ছবির নিচে টানা হাতে লেখা চিত্রাঙ্গনা। চিত্রা মুগ্ধ হয়ে সেই লেখার দিকে তাকিয়েছিল। হঠাৎ পেছন থেকে বজ্রকণ্ঠে ধমক ভেসে এলো, এই মেয়ে, তুমি অনুমতি ছাড়া এইখানে ঢুকেছো কেন? পড়তে পারো না নাকি? প্রেমের এমন হুঙ্কার শুনে কেঁপে উঠল চিত্রা। ভয়ে লাফিয়ে উঠল। সাথে সাথেই পাশ থেকে কয়েকটা রঙের কৌটা উল্টে মেঝেতে ছড়িয়ে গেল।
ভয়ে ভয়ে সে পেছনে ফিরে প্রেমের দিকে তাকালো। প্রেম আগুন চোখে ওর দিকে তাকিয়ে আছে। রাগে তার ফর্সা মুখ লাল হয়ে গেছে। প্রেম তার দিকে তেড়ে সে চিৎকার করে বলল, এই মেয়ে, অনুমতি ছাড়া কারো ঘরে প্রবেশ করতে হয় না, জানো না তুমি? প্রেমের এমন অপমানজনক বাক্যে চিত্রার মন ব্যথিত হলো। চোখের কোণায় পানি টলমল করে উঠল। চিত্রার চোখে পানি দেখে প্রেমের ধক করে জ্বলে ওঠা রাগটা আচমকাই নিভে গেল। সে উত্তেজিত কণ্ঠে জিজ্ঞাসা করল, এই মেয়ে, কাঁদছো কেন? তোমাকে কি মেরেছি আমি? চিত্রার ভীষণ অভিমান হলো। সে মুখ ঘুরিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। প্রেম তার যাওয়ার পানে কিছুক্ষণ চেয়ে থেকে বলল, কেন আগুন নিয়ে খেলতে চাও মেয়ে? মনে আছো, মনেই থাকো, ওটাই তোমার জন্য সুরক্ষিত উপযুক্ত স্থান। চিত্রাঙ্গনা, বাস্তবে আসার আবদার করো না। আমি তোমাকে প্রশ্রয় দিতে পারবো না। এই শিকদার বংশে জন্ম নিলে ভালোবাসার অধিকার থাকে না। এই বংশে ভালোবাসা দণ্ডনীয় অপরাধ। যে ভুল আমার ভাই বোনরা না বুঝে করে ফেলেছে, আমি সেই একই ভুল বুঝে শুনে করতে পারবো না। এই ভুলের কোনো ক্ষমা হয় না। এই বংশে জন্ম নিয়ে ভালোবাসলে আর সেটা লোক জানাজানি হলে ভালোবাসার মানুষকে চিরতরে হারাতে হয়। আর আমি সেটা সহ্য করতে পারবো না চিত্রাঙ্গনা। তাই মন গহীনের রানী, তুমি সেখানেই সুখে থাকো, প্রেমের প্রেয়সী হওয়ার স্বপ্ন দেখো না। জ্বলে যাবে মেয়ে, পুড়ে যাবে, সহ্য করতে পারবে না। বলেই প্রেম পেছন ফিরে চিত্রার ছবির দিকে তাকালো। বিকেল 4টা। প্রিয়তা, পরিণীতা, পূর্ণতা, ইনায়া, চিত্রা, প্রেরণা, কুফু, তীরা, তরি সবাই মিলে পরিণীতার ঘরের বারান্দায় বসে আড্ডা দিচ্ছিল। পরিণীতার ঘর থেকে আসছে পদ্ম পুকুরের কিছুটা অংশ সহ পূর্বের রাস্তাটা দেখা যায়, যেখানে প্রায় আদি পেশে তাকে ফোন দিয়ে বলতো, ঘুম আসছে না অ্যাঞ্জেল, জানালার কাছে এসো, তোমাকে দেখব। সবাই বারান্দায় গোল হয়ে বসে ঠিক করছিল কার সঙ্গে কোন পোশাকটা ভালো যাবে, কার সঙ্গে কোন রংটা ভালো মানাবে, কিভাবে চুল বাঁধলে অন্যরকম দেখতে লাগবে। মেয়েদের যা কাজ আর কি। পূর্ণতা পরিণীতাকে ধমকে ধামকে স্বাভাবিক রেখেছে। সবার পোশাক নির্বাচন শেষ। শুধু প্রিয়তা আর পরিণীতা এখনো ঠিক করতে পারেনি যে তারা কি পরবে আর কিভাবে সাজবে। পূর্ণতা জিজ্ঞেস করলো, আমরা কখন বের হবো? তরি উত্তর দিল, মেজো দাদান বলে দিয়েছেন 6টার পরে। প্রেরণা বলল, তাহলে চলো গিয়ে প্রস্তুতি শুরু করি। কিন্তু সবার এক্সপ্রেশন দেখে মনে হলো সে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। কয়েক মুহূর্তের ব্যবধানে সবাই একসঙ্গে হেসে উঠল। ইনায়া বলল, আপু, তুমি এক্ষুনি রেডি হবে? একটু বেশি তাড়াতাড়ি হয়ে গেল না? পূর্ণতা ইনায়াকে ধমক দিয়ে বলল, তুই চুপ কর, আসলেই তো সময় লাগবে। আপু, তুমিও যাও। প্রেরণা বোকা হাসল। আসলেই কি তাড়াতাড়ি হয়ে গেছে? সে সময় দেখে বুঝলো মোটেই তাড়াতাড়ি হয়নি, বরং দেরি হয়ে গেছে। এখনই গিয়ে ফেস প্যাক লাগাতে হবে। সে তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। অন্যরা তখনও হাঁ করে তাকিয়ে আছে তার দিকে। প্রেরণা সে সবে গুরুত্ব দিল না। দ্রুত পায়ে বেরিয়ে গেল পরিণীতার রুম থেকে। ইনায়া প্রিয়তার গায়ে হেলান দিয়ে ফিসফিস করে বলল, তোরা ভাই বোনগুলো এমন কেন রে? প্রিয়তা ভ্রু কুঁচকে বলল। আমরা কেমন? ইনায়া নাক মুখ কুঁচকে বলল, এই যে, তুই একটা নিরামিষ, তোর ভাই একটা মস্ত আমিষ, আর তোর এক বোন ময়দা সুন্দরী, আরেক বোন সেলফি কুইন। আর কি চাই বোন? পরপরই আবার লজ্জা পাওয়ার নাটক করে বলল। শুধু তোর নয়, আমারও শ্বশুর বাড়ির লোক। প্রিয়তা সন্দেহর সুরে বলল। সবই না হয় বুঝলাম, কিন্তু আমার ভাই কেমন করে আমিষ হলো? ইনায়া চমকে উঠল, কথা ঘুরিয়ে বলল। কিছু না কিছু না। প্রিয়তা কেমন চোখে তাকালো, কিন্তু কিছু বলল না। আরো 1 ঘন্টা পর তাদের আড্ডার আসর ভঙ্গ হলো। প্রিয়তা নিজ ঘরে চলে গেল প্রস্তুত হতে। ঘরে এসে বিছানায় শরীর এলিয়ে শুয়ে পড়ল। তার মোটেও ইচ্ছে হচ্ছে না কোথাও যেতে, কিন্তু গার্লস গ্রুপ কি আর তাকে ছেড়ে দেবে? যেতেই হবে। তাই কিছুক্ষণ গড়াগড়ি খেয়ে উঠে বসলো সে। তারপর অলস ভঙ্গিতে গিয়ে ওয়ার্ড্রপ খুলল। বিশ্বাস করুন আপুরা, এত বড় ওয়ার্ড্রপের কোনো কোনায় এক চিলতে জায়গা খালি নেই। সব জায়গা দামি দামি শাড়ি, 3 পিস, গাউন, লং ড্রেস আর অন্যান্য সাজসজ্জার জিনিসপত্রে ঠাসা। প্রিয়তা মাথায় হাত দিয়ে বসে পড়ল। মনে মনে বলল, এই জন্যই কোথাও যেতে ইচ্ছে হয় না। একটা ভালো জামাও নেই যা পরতে পারি আমি। অসহায় মুখে সে জামাগুলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। মনে মনে ভাবল, বড় আব্বুকে বলতে হবে কয়েকটা নতুন ড্রেস কিনে দিতে, কিন্তু এখন কি পরবো?
সে উঠে দাঁড়িয়ে আবারও জামাগুলো ঘাটাঘাটি করতে লাগলো, কিন্তু কিছুতেই মনের মতো কিছু পাচ্ছে না। হতাশ হয়ে পাশ ফিরে দাঁড়াতেই তার চোখ আটকে গেল ড্রেসিং টেবিলের উপর। সাথে সাথেই চোখ সরু করে ফেললো। কৌতূহলী হয়ে এগিয়ে গেল সে সেদিকে। টেবিলের উপর একটা বড়সড় গিফট বক্স পড়ে আছে। প্রিয়তা ভ্রু কুঁচকে মনে মনে ভাবল। এটা আবার কি? সে বক্সটা হাতে তুলে নিল। বক্সটা বেশ ভারী অনুভব হলো। সে দেখলো বক্সের উপর অংশে ছোট ছোট অক্ষরে লেখা, দিস ইজ ফর ইউ প্রায়োরিটি। প্রিয়তা আবার অবাক হলো। বক্সটা নেড়েচেড়ে দেখলো, বেশ বড়সড় বক্স। প্রিয়তা সন্দিহান চোখে তাকিয়ে ভাবলো, কিন্তু এটা কে রাখলো এখানে? সাথে সাথে সন্দেহ মিলিয়ে গেল। সে ভাবলো হয়তো প্রণয় ওর জন্য রেখেছে, কারণ আগেও প্রণয় ওকে প্রায়ই এমন ছোট বড় অনেক উপহারই দিত। প্রিয়তার ভীষণ কৌতূহল হচ্ছে ভেতরে কি আছে দেখার জন্য। সে আর কৌতূহল দমন করতে পারল না। বক্সটা নিয়ে বিছানায় গিয়ে বসলো। সে টেনে টুনে উপরের র্যাপিং পেপারটা খুলে ফেলতেই ভেতর থেকে বের হয়ে এলো একটা খুব সুন্দর সাদা রঙের বাক্স, যার চারপাশে ট্যাপ দিয়ে আটকানো। প্রিয়তা কাঁচি দিয়ে একটা একটা করে সবগুলো ট্যাপ কেটে ফেললো। আলতো হাতে বক্সটা খুলতেই প্রিয়তার মুখ হা হয়ে গেল। বিস্ময় চোখ বড় বড় করে তাকিয়ে রইল। বক্সের ভেতর থেকে বের হলো একটা অপূর্ব সুন্দর ডিজাইনের সাদা রঙের পাকিস্তানি থ্রি পিস। প্রিয়তা তো অবাক। তার উপর আরেকটা পাতলা নীল রঙের বাক্স বের করলো। প্রিয়তা ভাবলো, দেখে তো মনে হচ্ছে জুয়েলারির বাক্স। প্রিয়তা আগ্রহ নিয়ে সেটা খুলতেই আরও বিস্মিত হলো। একটা ভীষণ সুন্দর চিকন চেন, সেটাতে পি লেটারের ডায়মন্ড পেন্ডেন্ট ঝুলছে। প্রিয়তা বক্সটা পাশে রেখে আরও কিছু আছে কিনা দেখতে লাগলো। সেখান থেকে আবারও সাদা কাগজে মরানো কিছু একটা বের হলো। প্রিয়তা সেটার উপর থেকে কাগজ সরাতেই ভীষণ খুশি হলো। প্রিয়তা দেখলো ড্রেসের সাথে ম্যাচিং বড় এক ডজন সাদা রঙের চুড়ি, সাথে এক পাতা কালো টিপ ও একটি ছোট চিরকুটও চোখে পড়ল। প্রিয়তা আগ্রহ নিয়ে কাগজটার ভাঁজ খুলে দেখলো, তাতে লেখা, এগুলো তোমার জন্য সুইটহার্ট। প্রিয়তার মুখের হাসি মিলিয়ে গেল। বুঝতে পারলো এগুলো প্রণয় দেয়নি, অন্য কেউ দিয়েছে। প্রিয়তা আবার ভাবনায় পড়ে গেল, এগুলো অন্য কেউ দিয়েছে, কিন্তু কে? লেখাটাও প্রিন্ট করা, তাই কার লেখা চেনার উপায় নেই। অজানা ব্যক্তির দেওয়া উপহার নিয়ে ভাবনায় পড়ে গেল সে। জিনিসগুলো তার ভীষণ ভীষণ সুন্দর লেগেছে, তার খুব পছন্দও হয়েছে, কিন্তু কে দিল সেটা না জেনেই পড়বে। অনেকক্ষণ ভাবনা চিন্তা করে নিজের মনকে বুঝ দিল, কে দিয়েছে সেটা বড় কথা নয়, ভালোবেসে দিয়েছে এটাই বড় কথা। প্রিয়তা ঠিক করলো উপহার দাতার অপমান সে করবে না। আজ রাতে মেলায় সে এগুলো পরেই যাবে। প্রিয়তার ড্রেস নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। 20 মিনিট পর গোসল সেরে বের হয়ে আসলো। চুল ভেজায়নি সে, কারণ এই চুল শুকাতেই তার 1 ঘন্টা সময় লাগবে। তাই সেই ঝামেলায় আর গেল না। মুখ মুছতে মুছতে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। সঙ্গে সঙ্গেই নিজের প্রতিবিম্ব দেখে থমকে গেল। ফুল স্লিভ সাদা থ্রি পিসটা তার গায়ের রঙের সঙ্গে একদম মিলিয়ে গেছে। নিজের দিকে সে কিছুক্ষণ হতবাক হয়ে চেয়ে রইল। তারপর ঘর থেকে বেরিয়ে এসে হাঁটু অবধি লতানো চুলগুলো হালকা কাল করে নিয়ে মাছ বরাবর সিথি কেটে খুলে রাখলো। নীল চোখে হালকা কাজল দিল। পদ্মের মতো লাল টকটকে ঠোঁটে গাঢ় শেটের ওয়াটারপ্রুফ লিপস্টিক দিল। গালে সামান্য ব্লাশার লাগালো। উপরে একটু হাইলাইটারও দিল। 2 হাতে সাদা রঙের চুড়িগুলো সমানভাবে ভাগ করে পরে নিল। হীরার চেনটাও পরল। 2 ভ্রু মাছ বরাবর একটা ছোট্ট সাদা পাথরের টিপ পরল। এটাই তার ফাইনাল লুক। সে নিজেকে আয়নায় একবার ভালো করে দেখে নিল। মনে মনে বলল, খারাপ লাগছে না, বেশ ভালোই লাগছে। তারপর নিজের ফেভারিট সাদা রঙের হিলটা পরে ঘর থেকে বেরিয়ে গেল। ওকে কেমন দেখতে লাগছে সেটা আপনারাই বুঝে নেবেন। সন্ধ্যা 5:50। ধীরে ধীরে সব মেয়েরাই নিচে নামছে। সবাইকে পরীর মতো সুন্দর লাগছে। ইনায়া আর চিত্রা ম্যাচিং ল্যাভেন্ডার রঙের ফুল স্লিভ থ্রি পিস পরেছে। সবাই প্রায় একইভাবে সেজেছে, শুধু পোশাকের পার্থক্য। পূর্ণতা পরেছে একটা এক্সক্লুসিভ কালো রঙের লং গাউন, চোখে কাজল আর ঠোঁটে ডার্ক মেরুন রঙের লিপস্টিক দিয়ে কোমর অবধি স্ট্রেচ করা চুলগুলো ছেড়ে রেখেছে। আজ নিশ্চিত রাস্তার নাগিনীর রূপে পাগল হয়ে যাবে।
পরিণীতা ক্রিস্টাল কালারের ফুল স্লিভ থ্রি পিস পরেছে, কোমর অবধি রিবন্ডিং করা চুলগুলো খুলে রাখা, গাঢ় বাদামি বর্ণের চোখে হালকা কাজল আর ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, হাতে অ্যাপল খচিত কালো বেল্টের স্মার্ট ওয়াচ। তার সৌন্দর্য যেন আলাদাই মায়াময় দ্রুতি ছড়াচ্ছে, সত্যি যেন স্বর্গের পরী। সবাই মুগ্ধ হয়ে প্রিয়তার দিকে তাকিয়ে আছে। প্রিয়তা বেশ বিব্রত ও বিরক্ত। ইনায়া এসে তার পাশে বসে কানে কানে বলল, ননদিনী, আমি যদি ছেলে হতাম তাহলে যেভাবেই হোক তোমাকে নিয়ে পালিয়ে যেতাম। পালাতে রাজি না হলে তুলে নিয়ে যেতাম, তবুও তোমাকে পেয়ে ছাড়তাম। তোমাকে না পেলে জীবনটাই বৃথা। ইনায়া আবার বলল, সত্যি বলছি, তোকে জড়িয়ে ধরে একটা কষিয়ে চুমু খেতে মন যাচ্ছে। প্রিয়তা মুখ কুঁচকে বলল, চুপ কর বেয়াদব, নিজের জামাইকে গিয়ে খা। ইনায়া সঙ্গে সঙ্গে উত্তর দিল, তোর বলার অপেক্ষায় আমি বসে নেই, ওটা আমার কবেই খাওয়া হয়ে গেছে। প্রিয়তা অবাক হয়ে চোখ বড় বড় করে তাকালো। ইনায়া জিভ কাটলো। প্রিয়তা ধমক দিয়ে বলল, কাকে কি বলছিস? একটু লজ্জা কর, সে আমার আপন বড় ভাই। ইনায়া মুখ বাঁকিয়ে বলল, তো আমিও তো তোর বেস্ট ফ্রেন্ড, সেদিক থেকে আমার জামাই তো দুলা ভাই। প্রিয়তা বিরক্ত হলো। পরিণীতা প্রিয়তার মাথায় হাত বুলিয়ে বলল, খুব সুন্দর লাগছে তোকে বোন। অন্যরাও প্রশংসা করলো। প্রিয়তা লজ্জা পেল। 5:59 একে একে তরুণ শিকদাররা হাজির হতে লাগলো। পরপর রাজ, প্রীতম, সাদাব, প্রেম, সমুদ্র আর অরণ্য। একে একে সকলে এসে হাজির হলো ড্রয়িং রুমে। প্রীতম কালো ফর্মাল শার্টের সঙ্গে ম্যাচিং কালো ফর্মাল প্যান্ট পরেছে। সুঠাম দেহে শার্টটা আট শার্ট হয়ে চিপকে আছে। পেটানো দেহের পেশিগুলো শার্টের হাতায় টান টান হয়ে ফুলে উঠেছে। তবে তার সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে তার নীল চোখ। ইনায়া তো প্রীতমকে দেখেই হা হয়ে গেল। মনে মনে বেশ কয়েকটা ক্রাশ খেয়েছে, নিজেকে নিয়ে অহংকার করে বলল, আহ, আমার জামাই কত সুন্দর, সুযোগ পেলেই একটা কালো টিপ পরিয়ে দিব। রাজকে ডার্ক নেভি ব্লু ফর্মাল শার্টের সঙ্গে ব্ল্যাক ফর্মাল প্যান্ট দারুণ সুদর্শন দেখাচ্ছে। যদিও পূর্ণতা তাকে বিশেষ পাত্তা দিচ্ছে না। সে খুব চাইছে তার নাগিন অন্তত একবার তার দিকে তাকাক, কিন্তু পূর্ণতা তো পূর্ণতাই, ওকে 2 পয়সাও পাত্তা দিচ্ছে না। অথচ সে তার নাগিনকে প্রথম দেখাতেই বিশাল বড় ক্রাশ খেয়ে বসেছে। প্রেম অফ হোয়াইট রঙের ফর্মাল শার্টের সঙ্গে কালো ফর্মাল প্যান্ট পরেছে। চিরাচিত্ত চশমাটা তার ব্যক্তিত্বে ভিন্ন মাত্রা এনে দিয়েছে। সেট করা চুলের কয়েকটা আলগোছে সামনে এসে পড়েছে। এক কথায় প্রেমকে পুরো চকলেট বয় লাগছে। চিত্রা তো বেহুশ হওয়ার উপক্রম, চোখ ফেরাতেই পারছে না। প্রেমের প্রেম তো সে কবেই পড়েছে। এবার মনে হয় কোমরটাও ভাঙল। সাদাবকে ধূসর রঙের ফর্মাল শার্ট আর কালো ফর্মাল প্যান্টের ভীষণ সুদর্শন লাগছে। সে তার ফুলপুরির উপর থেকে এক মুহূর্তের জন্য নজর সরাতে পারছে না। মনে মনে ভাবছে, আমার পরিটা এত সুন্দর কেন? অন্যদের নজর লেগে যাবে না? অন্যদিকে অরণ্য আর সমুদ্র স্টাইলিশ চেক শার্ট পরেছে। সাদা, প্রেম, রাস আর প্রীতমের মতো পরিপূর্ণ পুরুষের ছাপ তাদের মধ্যে নেই, বরং কিছুটা ছেলে ছেলে ভাবই রয়ে গেছে। প্রিয়তা প্রীতমের কাছে গিয়ে তার হাত ধরে নরম কণ্ঠে জিজ্ঞাসা করল, ভাইয়া, আমার কেমন লাগছে? প্রীতম কিছু বলতে যাবে, ঠিক তখনই রাস কথা কেড়ে নিয়ে বলল, ইস, কি বিশ্রী দেখাচ্ছে আপা। শুধু আমাদের কেন, অন্যদেরও দেখা, তারাও ভয় পালাবে। অরণ্য তাল মিলিয়ে বলল, একদম ঠিক বলেছো শেষদা। প্রেম ভাবুক কণ্ঠে বলল, তোরে দেখে তাল গাছে সুন্দরী লাগছে। সমুদ্র তো এক কাঠি উপরে। সে ফোন বের করে একটা কার্টুন সাতচুন্নির ছবি দেখে বলল, দেখ, তোকে ঠিক এমনই দেখাচ্ছে। প্রেম আবার বলল, যা বোন, এসব পাল্টে আয়। আমরা মানুষকে ভয় দেখানোর ব্যবসা করি না। রাস মাথা নেড়ে সায় জানিয়ে বলল, আমরা চাই না আমাদের বোনকে দেখে বাইরের কেউ পটল তুলুক। সবাই হেসে উঠল। প্রিয়তার মুখটা দেখার মতো হলো। সে অসহায়ভাবে প্রীতমের দিকে তাকালো, যেন বলতে চাইছে, ওরা কি সব সত্যি বলছে ভাইয়া? প্রীতম ধমক দিয়ে বলল, আমার বোনকে কেউ একদম বিরক্ত করবে না। আমার বোনকে প্রিন্সেসের মতো লাগছে। বিশ্বাস না হলে মা বাবাকে জিজ্ঞেস করে আয়। প্রিয়তার মুখে হাসি ফুটে উঠল। সে ভাইদের ভেংসি কাটলো। ঠিক তখনই তন্ময়, তীরা, তরি আর প্রেরণাও এসে গেল। তন্ময়কে আজ বড্ড কিউট লাগছে। ওকে দেখে রাজ সেই খুশি হলো।
খেপানোর জন্য রাজ মুখ হা করতেই প্রথম আবার ধমক দিয়ে বলল। একটা বাজে কথা মুখ দিয়ে বের করবি না। রাজ তৎক্ষণাৎ মুখ বন্ধ করে নিল। অরণ্য, সমুদ্র আর প্রেমও মুখ চুলকাচ্ছে কিছু বলার জন্য। তন্ময় শয়তানি হাসি দিয়ে বলল। এবার কিছু বলে দেখাও। ওরা চার ভাই কটমট করে তাকালো, যার অর্থ তোকে পরে দেখে নেব। দোতলার রেলিংয়ে দাঁড়িয়ে এতক্ষণ ধরে সব দেখছিল প্রণয়। তার চোখ স্থির হয়ে আছে এক সমুদ্র সুন্দরী রমণীর উপর। সে বিড়বিড় করে বলল। এত সুন্দর করে কেন সাজছো রক্ত যাব? কার জন্য সেজেছ? কাকে দেখাতে চাও? আমি চাই না অন্য কেউ তোকে দেখে মুগ্ধ হোক। তুমি যেও না রক্ত যাব, প্লিজ যেও না। প্রথম বলল। সবাই তো চলে এসেছে, তাহলে গাড়ি বের করছি। প্রথম এগোতেই তন্ময় তাকে থামিয়ে দিয়ে বলল। দাঁড়াও মেজো দাদান, আমি এখনই আসছি। বলে সে সিঁড়ি বেয়ে দ্রুত উপরে উঠে গেল। সবাই বিরক্ত হলো। রাজ মৃদু স্বরে বলল। কুমড়ো পটাশ। প্রণয় রেলিংয়ে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তার প্রাণটার দিকে চেয়েছিল। তার নিজস্ব জীবনের একমাত্র সুখ ও প্রিয়তা। প্রণয় গভীর চিন্তায় ভাবনায় মগ্ন ছিল। হঠাৎই অনুভব করলো কেউ তার টি শার্ট ধরে টানটানি করছে। প্রণয় ভ্রু কুঁচকালো। সামনে থেকে নজর সরিয়ে পেছনে ফিরে নিচে চাইল। তন্ময় কিউট মুখভঙ্গি করে তার টি শার্টের কোনা ধরে টানাটানি করছে। প্রণয় হেসে তন্ময়ের মাথায় ঝাঁকড়া চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল। কি হয়েছে পিচ্ছু? তন্ময় বলল। কোলে নাও বড় দাদান। প্রণয় পুনরায় হেসে তন্ময়কে কোলে তুলে নিয়ে বলল। কি ব্যাপার ছোট্ট, এখনো যাওনি কেন? তন্ময় গাল ফুলিয়ে কাদো কাদো চোখে প্রণয়ের দিকে তাকিয়ে রইল। প্রণয় ভ্রু কুঁচকে বলল। আবার কি ব্যাপার? নতুন কিছু চাই মনে হচ্ছে? তন্ময় ঝটপট প্রণয়কে জড়িয়ে ধরল। প্রণয় বলল। গতিক তো সুবিধার নয়, কি চাই বল। তন্ময় ধীরে ধীরে বলল। বললে তুমি বকবে না তো দাদান? প্রণয় হেসে গাল টেনে দিয়ে বলল। আমাদের ছোট্ট কর্তাকে কি আমি বকতে পারি? বল কি চাই। তন্ময় একটু সাহস জুগিয়ে প্রণয়ের বা গালে টুপ করে আরেকটা চুমু খেয়ে বলল। তুমি আর বড় আপু আমাদের সাথে চলো না দাদান, অনেক মজা হবে। প্রণয়ের মুখের হাসি মিলিয়ে গেল। সেখানে খানিকটা গম্ভীরতা এসে ভর করলো। তবুও আগের মতোই স্বাভাবিক গলায় বলল। আমার কাজ আছে জান বাচ্চা, তুই তোর বড় আপুকে নিয়ে যা। তন্ময় এবার আবারও দুঃখী মুখ করে বলল। তোমাকে ছাড়া যাব না দাদান, ওরা সুযোগ পেলে আমার মান সম্মান শেষ করে দেয়। প্রণয় ভাবল এতটুকু ছেলের আবার মান সম্মান। সে হাসবে না কাঁদবে বুঝতে পারল না। প্রণয় এসব ভাবতে না ভাবতেই তন্ময়ের ডান গালে আরেকটা চুমু খেয়ে বলল। ও দাদান চলো না। প্রণয় হাসলো। চশমার কোনা ঠিক করে দিয়ে বলল। বাচ্চা আমার কাজ আছে, না হলে যেতাম। জেদ করে না, তোর আপুকে নিয়ে যা। তন্ময় মুখ ছোট করে ফেলল। তার নাক ফুলে উঠেছে। তার সব ভাই বোনগুলো আজ তো এক একটা শয়তানের নাতি নাতনি। সুযোগ পেলেই তাকে নিয়ে মজা করে। তাই ওই বেয়াদবগুলোকে সে মোটেও পছন্দ করে না। তবে বড় দাদান, মেজো দাদান আর বড় আপু তাকে অনেক ভালোবাসে। তাই সেও তাদের খুব ভালোবাসে। এই জন্যই সে সবার সঙ্গে যেতে চাইছে। প্রণয় দেখল তন্ময়ের ভাব ভালো না, কেঁদে দেবে দেবে ভাব। কয়েক সেকেন্ড গড়ানোর আগেই প্রণয়ের ভাবনাকে সত্যি প্রমাণ করে দিয়ে তন্ময় ভ্যা ভ্যা করে কেঁদে দিল। আর একবার যদি তন্ময় নিজের মাইক বাজানো শুরু করে তবে শিকদার বাড়ি না কাঁপানো পর্যন্ত থামে না। প্রণয় সান্ত্বনা দিয়ে আদর করে বলল। জেদ করো না ভাই। কিন্তু প্রণয়ের কথা তার কান অবধি পৌঁছালো না। সে আরো জোরে তন্ময় হাউ মাউ করে কেঁদে উঠল। প্রণয় পড়ল ফাপড়ে। পুনরায় সান্ত্বনা দিয়ে পুনরায় বলল। চুপ কর ভাই, কাঁদিস না। কিন্তু দ্য গ্রেট তন্ময় শিকদারের কান্না থামানো এত সহজ নয়। এসব কথা তন্ময়ের কান অবধি পৌঁছালে তবে তো থামবে। এমন পরিস্থিতিতে এবার প্রণয়েরও কাঁদতে ইচ্ছা হলো। তন্ময় ভ্যা ভ্যা করে প্রণয়ের টি শার্টে নাকের পানি চোখের পানি মুছতে লাগলো। পাক্কা 10 মিনিট কাঁদার পর প্রণয় আর সহ্য করতে পারল না। বাধ্য হয়ে বলল। ঠিক আছে ভাই থাম, এবার থাম, যাবো আমি। প্রণয়ের সম্মতি বাণী তন্ময়ের কান পর্যন্ত পৌঁছাতে যতটা সময় নিল তার অর্ধেক সময়ও লাগলো না তন্ময়ের কান্না থামতে। তার কান্না পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল। প্রণয় বলল। শিকদার বংশকে কোনো প্রতিভায় পেঁচে ফেলতে পারেনি। কান্নার তোপে প্রণয়ের ফর্সা মুখ টমেটোর মতো লাল হয়ে গেছে। চোখের পানিতে চশমা ঝাপসা হয়ে গেছে। প্রণয় চশমা খুলে নিজের টি শার্টে মুছে আবারও পরিয়ে দিল। তারপর বলল। চল।
তন্ময় মহা খুশি। প্রণয় তন্ময়কে নিয়ে নিজের ঘরে চলে গেল। 5 মিনিটের কথা বলে 15 মিনিটেও তন্ময় ফেরেনি দেখে নিচে অপেক্ষামান জনতা বিরক্ত হয়ে উঠল। অরণ্য রাজের কানে কানে বলল, শেষদা কি দরকার এই লেট লতিফকে নিয়ে যাওয়ার? চলো ওকে ফেলেই চলে যাই। রাজও ওর মতো নিচু স্বরে বলল, ওর জন্যই তো তোর যাওয়া হচ্ছে। ওকে ফেলে গেলে বড় দাদান পিটিয়ে পিঠে চামড়া তুলে ফেলবে। ভাই, তোমার জন্য শহীদ হতে পারবো না, সরি। চিত্রা, ইনায়া, পূর্ণতা, পরিণীতা, প্রিয়তা ওরা সবাই তন্ময়ের অপেক্ষায় বসে নেই, কারণ তারা জানে তন্ময় গিয়েছে মানে এত সহজে আসবে না। তাই সবাই ড্রয়িং রুমের সোফা দখল করে বসে পড়েছে। শুদ্ধ কফির কাপে চুমুক দিতে দিতে তাদের দিকে এগিয়ে এলো। তার পরনে কফি কালার টি শার্ট আর ব্ল্যাক ট্রাউজার, চুলগুলো একটু এলোমেলো। এই সুদর্শন চেহারায় কোনো মেয়ে না পটে থাকতে পারে না। তাকে দেখে মনে হচ্ছে এইমাত্র ঘুম থেকে উঠে এসেছে। তাকে দেখে প্রীতম বিনয়ের সুরে হেসে বলল, ভাইয়া তুমিও চলো না আমাদের সাথে। শুদ্ধ হেসে জবাব দিল, নিশ্চয়ই যেতাম, কিন্তু আমার কিছু জরুরি কাজ পড়ে গেছে, নাহলে আমি অবশ্যই জয়েন করতাম। প্রিয়তা হালকা হাসলো। শুদ্ধ সোজা সাদাফের দিকে তাকালো। সাদাফও ওর দিকেই তাকিয়েছিল। শুদ্ধ বাঁকা হেসে ধীর পায়ে সাদাফের পাশে গিয়ে দাঁড়ালো। কফির মগে চুমুক দিয়ে ধীরে বলল, অল দ্য বেস্ট ব্রাদার। সাদাফ আন্তরিকভাবে হেসে শুদ্ধকে ধন্যবাদ জানিয়ে বলল, থ্যাংক ইউ। শুদ্ধ ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কেন? সাদাফ জবাব দিল, তুমি যে আইডিয়া দিয়েছো ওটা আমার মাথায় কোনোদিনও আসতো না। শুদ্ধ বাঁকা হেসে স্বাভাবিক কণ্ঠে বলল, ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি জানি তুমি পরিণীতাকে কতটা ভালোবাসো। ভালোই তুমি আমার শত্রু বন্ধু হও না কেন, আমার তো আর শত্রু নও। আর তাছাড়া তোমার ভালোবাসায় তো কোনো ভেজাল নেই, একদম পিওর লাভ। আর ভালোবাসার মানুষদের মিলিয়ে দিতে আমার ভালোই লাগে। আমি আমার ভালোবাসাকে কাছে পাচ্ছি না বলে কি অন্যরাও পাবে না? যাই হোক, তুমি আমার থেকে সবসময় সব রকম সাহায্য পাবে। তোমার যখন যেমন সমস্যা হবে চলে এসো আমার কাছে, বাকিটা আমি সামলে নেব। সাদাব কৃতজ্ঞ দৃষ্টিতে তাকালো শুদ্ধের দিকে। শুদ্ধের জন্য সাদাবের মনে হালকা খারাপ লাগা কাজ করলো। সে ভাবল, একটা মানুষের একতরফা ভালোবাসা এতটা শক্তিশালী হতে পারে। সত্যি শুদ্ধকে না দেখলে বুঝতাম না। হয়তো শুদ্ধ প্রণয়ের জীবন নষ্ট করে দিয়েছে, কিন্তু এখন বুঝি এটা শুধু নিজের ভালোবাসাকে অন্যের না হতে দেওয়ার জন্য। ভালোবাসাকে নিজের করার জন্য অন্যের থেকে পাকাপাকি দূরে সরিয়ে দিয়েছে। এটা অন্যায় নয়। ভালোবাসা আর যুদ্ধে অন্যায় বলে কিছু নেই। ভালোবাসাকে প্রাপ্ত করার জন্য যে কোনো সীমা অতিক্রম করা যায়। জানি না ভবিষ্যতে কি হবে। স্রষ্টা ওদের ভাগ্যে কি লিখে রেখেছেন তিনিই জানেন। শেষ পর্যন্ত প্রিয়তা যারই হোক, যেই পাক, অপরজন যেন নিঃশেষ না হয়ে যায়। শুদ্ধ একবার সাদাবের ব্যথিত মুখের দিকে আরেকবার পরিণীতার মলিন মুখের দিকে তাকিয়ে পুনরায় বাঁকা হেসে মনে মনে বলল, প্ল্যান এ সাকসেসফুল, নাও স্টার্ট প্ল্যান বি। শুদ্ধ একবার শান্ত দৃষ্টিতে মাথা ঘুরিয়ে পেছনের সোফায় বসে থাকা শুভ্র সুন্দর নারীর দিকে তাকালো। কয়েক সেকেন্ড পর চোখ নামিয়ে নিয়ে সবার উদ্দেশ্যে বলল, উইশ ইউ অল দ্য বেস্ট গাইজ, এনজয়। বলে সিঁড়ি বেয়ে 4 তলায় চলে গেল। কেটে গেছে আরো 10 মিনিট। সমুদ্র আর ধৈর্য ধরতে পারল না। বিরক্ত হয়ে প্রীতমকে বলল, মেজো দাদান, আর 2 মিনিট দেখব, এরপরেও যদি না আসে তাহলে ফেলেই চলে যাব। তুমি কিছু বলতে পারবে না। প্রীতম শান্ত গলায় বলল, এত কম ধরছো কেন তোর? তার কথা শেষ হওয়ার আগেই প্রীতম সিঁড়ির দিকে তাকিয়ে চুপ হয়ে গেল। প্রীতমকে চুপ হয়ে যেতে দেখে সমুদ্র তার দৃষ্টি অনুসরণ করে পেছনের সিঁড়ির দিকে তাকালো। প্রণয় আর তন্ময় নেমে আসছে। তন্ময়ের চোখে মুখে প্রবল উত্তেজনা, আনন্দ ও উচ্ছ্বাসের ছাপ স্পষ্ট। তন্ময়ের কথার শব্দ শুনে মেয়েরাও চলে এলো। প্রিয়তার সামনে আসতেই তার হৃৎপিণ্ড থেমে গেল। নয়ন স্থির হয়ে গেল এক নিষিদ্ধ পুরুষের উপর। প্রণয় সাদা রঙের ফর্মাল শার্টের সাথে কালো ফর্মাল প্যান্ট পরেছে। শার্টের হাতা কোনোই পর্যন্ত গুটানো। সাদা শার্টের ভাঁজে ভাঁজে জিম করা পেশি বহুল হাত স্পষ্ট। শার্টের উপরের দিকে দুটো বাটন খোলা, ফর্সা বুকের কিছুটা দেখা যাচ্ছে। হাতে রোলেক্স ব্যান্ডের ঘড়ি। হাতের ফর্সা ত্বক ভেদ করে ভেতরের সবুজ শিরা দৃশ্যমান। গম্ভীর সুদর্শন চেহারার প্রখর ব্যক্তিত্বের ছাপ স্পষ্ট। প্রণয়কে দেখে প্রীতম খুশি হয়ে বলল,
তুমিও যাবে দাদা? প্রণয় শান্ত স্বরে বলল। হুম। প্রিয়তা দেখলো কথা বলার সাথে সাথে প্রণয়ের গলার অ্যাডাম অ্যাপেল নড়ছে। উফ, প্রিয়তার হৃৎপিণ্ডে ভূমিকম্প শুরু হয়ে গেল। সে নিজেকে সামলাতে দ্রুত দৃষ্টি নামিয়ে নিল, নিজের মনকে শাসিয়ে বলল, নিয়ন্ত্রণে থাকো, সে নিষিদ্ধ, তার প্রতি এত কিসের ঝোঁক? অরণ্য ডেকে বলল, এই শাকচুন্নি, তোর কি যাওয়ার ইচ্ছে নেই? তাহলে তুই থাক, আমরা চলে যাচ্ছি। প্রিয়তার ধ্যান ভঙ্গ হলো। সে দেখলো সবাই সদর দরজা পর্যন্ত চলে গেছে, কিন্তু প্রণয় এখনো তার সামনে দাঁড়িয়ে আছে। সে এক পলক প্রণয়ের দিকে তাকিয়ে সদর দরজার দিকে হাঁটা দিল। প্রণয় তার বোকার হরিণী চোখের গভীরতা মেপে হাসল। 3টি গাড়ি নেওয়া হয়েছে। প্রথম গাড়িতে প্রীতম, প্রেম, প্রণয় আর অরণ্য। দ্বিতীয়টি সাদা, পরিণীতা, প্রিয়তা, চিত্রা আর ইনায়া। তৃতীয়টিতে তীরা, তরি, তন্ময়, প্রেরণা আর রাজ। সাদা গাড়িতে উঠতে উঠতেই পরিণীতার কানে কানে ফিসফিস করে বলল, শর্তের কথা মনে আছে তো ফুলপুরি? চুপচাপ আমার পাশের সিটে বসো। পরিণীতা তার দিকে অসহায় চোখে তাকালো। সাদাব এসবে পাত্তা না দিয়ে ড্রাইভিং সিটে বসে বলল। পরিণীতাও অগত্যা তার পাশের সিটে বসলো। সাদাব মুগ্ধ হাসলো নিজের ফুলপুরির দিকে তাকিয়ে। 45 মিনিট পর তারা পৌঁছালো রায়পুরের দক্ষিণ সীমান্তে। রায়পুরের দক্ষিণে এই বিশাল মেলা সাজের মেলা নামে পরিচিত, যা প্রতি 5 বছর পর পর একবার হয়। এই মেলার মাঠ প্রায় 160 স্কয়ার ফিট জায়গা জুড়ে বিস্তর, বা হয়তো আরো বড়। তারা সবাই গাড়ি থেকে নামলো। সামনে অতিরিক্ত লোক সমাগম দেখে পরিণীতা আর প্রিয়তা ভয় পেয়ে গেল। এত লোকের ভিড়ে একবার হারিয়ে গেলে এই রাতের বেলায় আর খুঁজে পাওয়া যাবে না। এই বিশাল মেলায় শুধু রায়পুর নয়, তার আশেপাশের আরো 18টি গ্রামের লোকও আসে। এই মেলার সূচনা করেন স্বয়ং সাদমান শিকদার। প্রণয় একবার তীক্ষ্ণ নজরে প্রিয়তার মুখের দিকে তাকিয়ে দেখল। তার রক্তজবাকে ঘাবড়ে যেতে দেখে সে ধীর পায়ে প্রিয়তার পাশে গিয়ে দাঁড়ালো। আলতো হাতে প্রিয়তার ডান হাতের তালুতে নরম আঙ্গুলগুলো নিজের আঙ্গুলের ভাঁজে নিয়ে নিল। হঠাৎ এমন সুপরিচিত অনাকাঙ্ক্ষিত স্পর্শে কেঁপে উঠল প্রিয়তা। তড়িৎ গতিতে সে নিজের হাতের দিকে তাকালো। তার ছোট্ট হাতটা শক্ত সামর্থ্য পুরুষালী হাতের মুঠোয় আবৃত। সে মাথা তুলে সামনের পুরুষটার চোখের দিকে তাকালো। প্রণয় ওর দিকেই চেয়েছিল। সে চোখের ইশারায় বলল, একদম ভয় পাবি না, আমি তো আছি। প্রিয়তার মনের সমস্ত ভয় নিমিষেই গায়েব হয়ে গেল। সে মুগ্ধ দৃষ্টিতে সামনে দাঁড়ানো মানুষটার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। হ্যাঁ, এটাই ওর কাছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়, সবচেয়ে ভরসার জায়গা, শান্তির জায়গা, সুখের ভালোবাসার জায়গা, আবদারের জায়গা। এই একটা মানুষ তাকে নিজের প্রাণের বিনিময়ে হলেও আগলে রাখে। প্রণয় হাত টেনে প্রিয়তাকে আরও একটু কাছে টেনে নিল। এদিকে প্রীতম চুপি চুপি ইনায়ার হাতটা ধরে রেখেছে। ইনায়া লজ্জা মাখানোয় লাল, নীল, বেগুনি হয়ে যাচ্ছে। অরণ্য প্রেরণাকে বলল, মুড কি, তুই এদের সবার বড়, তাই এই পুচকেগুলোকে তুই দেখে রাখবি। অরণ্যের কথা শুনে প্রেরণা রেগে গিয়ে ওর হাতে জোরে চিমটি কাটলো। অরণ্য চিৎকার দিয়ে উঠল। তার চিৎকার শুনে সবাই ওদের দিকে তাকালো। রাজ অরণ্যের মাথায় গাঁটটা মেরে বলল, একদম বান্দ্রামি করবি না। তখন প্রীতম বলল, আমাদের একসাথে থাকা সম্ভব নয়, তাই কেউ কাউকে খুঁজে না পেলে দ্রুত ফোন করবে। সবাই সম্মতি জানিয়ে লোকদের ভিড়ে হারিয়ে গেল। শুধু পরিণীতা দাঁড়িয়ে রইল। তার চোখের কোণে পানি চিকচিক করছে। মনে পড়ল কিছুদিন আগের কথা। সে কত কিছুই না বুঝিয়ে সুঝিয়ে আদিবকে রাজি করেছিল এই মেলায় একসঙ্গে ঘুরতে আসার জন্য। কিন্তু আজ পরিণীতা আসলেই বুঝতে পারছে না সে কোন অপরাধের শাস্তি পাচ্ছে। তার মাস্টার মশাই কেন এমন করছে। পরিণীতা মনে মনে বলল, আপনি কি জানেন না মাস্টার মশাই, আপনার ছাড়া আপনার অ্যাঞ্জেল কতটা অসহায়? সে থাকতে পারে না আপনাকে ছাড়া। আপনার সাথে কথা না বলতে পারলে তার দম বন্ধ লাগে। আপনি তো আমার সমস্ত খুশি শান্তির আধার মাস্টার মশাই। আপনি কষ্ট দিলে আপনার অ্যাঞ্জেল বাঁচবে কিভাবে? পরিণীতা একা একা দাঁড়িয়ে আছে দেখে সাদাব তার কাছে এসে বলল, কি ভাবছো ফুলপুরি? পরিণীতা চমকে উঠল। সাদাব অবাক হয়ে ভাবলো মেয়েটা সারাক্ষণ কি এত ভাবে যে কথা বললেই চমকে ওঠে। পরিণীতার দৃষ্টি নামিয়ে বলল, কিছু না। ঠিক তখনই পাশ দিয়ে একজন লোক হেঁটে যাওয়ার সময় আচমকা পরিণীতার পিঠে ধাক্কা দিল। হয়তো ইচ্ছে করে দেয়নি।
ভিড়ের চাপে লেগে গেছে, কিন্তু ধাক্কার ভারসাম্য সামলাতে পারল না পরিণীতা। তাল হারিয়ে সাদাবের উপর আশ্রে পড়ল। তার মাথা ঠেকলো সাদাবের বুকে। সাদাব থমকে গেল। কি ঘটলো সেটা বুঝে উঠতে পারল না। পরিণীতা দ্রুত সরে দাঁড়ালো, কিন্তু ততক্ষণে সাদাবের হৃৎপিণ্ড থেমে যাওয়ার উপক্রম। এই মেয়েটির সামান্য স্পর্শও যেন তার অন্তর আত্মা কাঁপিয়ে দেয়। পরিণীতা মাথা নিচু করে বলল, সরি ভাইয়া। সাদাব প্রশস্ত হেসে কিছু বলল না, শুধু পরিণীতার দিকে এগিয়ে গেল। পরিণীতার মাথা তুলে তাকালো। সাদাব এদিকে ওদিকে তাকিয়ে দেখলো এত মানুষের ভিড়ে ধাক্কা লাগাটা স্বাভাবিক, কিন্তু আজ প্রথমবারের মতো কোনো রকম দ্বিধা সংকোচ ছাড়াই সাদাব পরিণীতার কোমল তুলতুলে হাতটা শক্ত করে আঁকড়ে ধরল। পরিণীতা চমকে উঠে হাত ছাড়ানোর চেষ্টা করে বলল, কি করছেন ভাইয়া? সাদাব ভ্রু কুঁচকে বলল, একদম চটফট করো না ফুলপুরি, দেখছো না কি ভিড়, কখন কে গায়ের উপর উঠে আসবে বলা যায় না। পরিণীতার মনে কেমন যেন অস্বস্তি ভরে উঠল। সে আবার হাত ছাড়ানোর চেষ্টা করে বলল, কিছু হবে না, আমি সামলে দিব। সাদাব এবার একটু অধিকার দেখিয়ে বলল, তাই তাহলে এক্ষুনি যে পড়েছিলে? পরিণীতা কিছু বলতে পারল না। সাদাব আবার বলল, আমাদের শর্তের কথা ভুলে গেলে চলবে না। মেলা শেষ না হওয়া পর্যন্ত তুমি আমার, তাই আমি যা ইচ্ছে তাই করব। পরিণীতা অসহায় দৃষ্টিতে তাকালো সাদাবের দিকে। এসব মায়াময় দৃষ্টিতে গুরুত্বপূর্ণ না দিয়ে সাদাব তার হাত ধরে টেনে নিয়ে গেল। প্রিয়তার মন আবারও ভালো লাগায় মৃদু মন্দ বাতাসে ভরে যাচ্ছে। মনের মধ্যে রঙিন প্রজাপতিটার ডানা মেলে উঠছে। চোখ মুখ উচ্ছ্বাস আর আনন্দে উচ্ছ্বাসিত হয়ে উঠেছে। চারপাশে সবকিছুই তার কাছে অন্যরকম সুন্দর লাগছে। তার মনের সাগরে পুনরায় সুখের জোয়ার এসেছে। প্রিয়তার মন প্রিয়তাকে প্রশ্ন করলো, কি ব্যাপার, তুই তো আসতেই চাচ্ছিলে না, তাহলে এখন এত লফ্ফঝপ্প করছিস কেন? প্রিয়তা দায় সারা ভাবে জবাব দিল, জানি না, শুধু জানি খুব ভালো লাগছে। প্রিয়তার মন আবার খচা দিয়ে বলল, জানি জানি তুই যে কতটা বেহায়া, তুই কোনোদিনও ভালো হবি না। প্রিয়তার মুখ তেতো হলো, কিন্তু প্রিয়তা এসব পাত্তা দিল না। তার হাতটা এখন প্রণয়ের বলিষ্ঠ হাতের মুঠোয়। আজ প্রিয়তার নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হচ্ছে। হোক না সেটা মিথ্যা, হোক না সেটা ক্ষণিকের, তবু ভীষণ ভালো লাগছে। সত্যিকারের ভালোবাসা মনের কঠিন থেকে কঠিন ও সুখের একমাত্র ওষুধ। কাউকে যখন কেউ ভালোবাসার সকল সীমানা পেরিয়ে তীব্রভাবে যায় আর তাকে পায় না বা হারিয়ে ফেলে, সেই মানুষগুলো সেই হারিয়ে যাওয়া ভালোবাসার জন্য কাঙ্গাল হয়ে যায়। তীব্র আসক্তির দহনে জ্বলতে থাকে প্রতিনিয়ত। প্রিয়তারও বর্তমানে সেই অবস্থা। প্রণয় মুগ্ধ চোখে দেখছে তার রক্ত জোবার দিকে। আজ কতদিন পর আবারও তাকে এভাবে প্রাণ খুলে হাসতে দেখল। প্রণয় তাকে নিজের আরেকটু কাছে আগলে নিল, যেন কেউ ধাক্কা দিতে না পারে। প্রিয়তা হঠাৎ প্রণয়ের হাত ঝাঁকিয়ে ডাকল, প্রণয় ভাই। প্রণয় সাথে সাথেই উত্তর দিল। প্রিয়তা উচ্ছ্বাসিত গলায় বলল, ওই দেখুন সবাই ফুচকা খাচ্ছে। প্রণয় তার আঙ্গুল অনুসরণ করে সামনে তাকালো। একটা দোকানের সামনে ভীষণ জটলা। প্রণয় স্বাভাবিক কণ্ঠে বলল, দেখে লাভ নেই, তোকে সব খেতে দেবো না। প্রিয়তা মুখটা একটুখানি করে ফেললো, কিন্তু প্রণয় ওসবে পাত্তা দিল না। প্রিয়তা আবার অনুনয় সুরে বলল, প্লিজ চলুন না প্রণয় ভাই। প্রণয় ভ্রু কুঁচকে তাকিয়ে দেখলো তার প্রিয় সমুদ্র নীল চোখে ওসব সাইপাস অস্বাস্থ্যকর খাবার খাওয়ার তীব্র ইচ্ছা। সে প্রিয়তার চোখের মায়াময় দৃষ্টিতে সম্পূর্ণ উপেক্ষা করে বলল, বাড়ি যাওয়ার পর রাতেই তোকে বানিয়ে দেবো হাইজেনিক ওয়েতে। এগুলো কত আনহাইজেনিক, ছি। প্রিয়তার মন খারাপের মেঘে ভালো লাগার আকাশ ঢেকে গেল। সে ফুচকার দোকানের সামনে চুপচাপ দাঁড়িয়ে রইল। প্রণয় দীর্ঘ নিঃশ্বাস ফেল। সে জানে মেয়েরা প্রচণ্ড জেদি। এখন না খেতে দিলে পাক্কা 1 সপ্তাহ গাল ফুলিয়ে বসে থাকবে। তাই সে প্রিয়তার হাত ধরে এগিয়ে গেল ফুচকার স্টলের দিকে। প্রণয়কে ফুচকার দিকে এগোতে দেখে প্রিয়তার মন খারাপের মেঘ কয়েক মিলি সেকেন্ডের মধ্যে উধাও হয়ে গেল। মনটা আনন্দে লাফিয়ে উঠল। প্রণয় ফুচকাওয়ালাকে 1000 টাকার একটি চকচকে নোট এগিয়ে দিয়ে বলল, 1 প্লেট ফুচকা দিন। লোকটা অবাক হয়ে বলল, 1 প্লেট ফুচকার দাম তো 1000 নয় বাবা, মাত্র 30 টাকা। প্রিয়তা 1 প্লেট ফুচকার জন্য এত টাকা দিতে দেখে চোখ গোল গোল করে ফেলল। প্রণয় স্বাভাবিক কণ্ঠে বলল, জানি এটা ফুচকার বিল নয়। লোকটা আরো অবাক হয়ে বলল, তাহলে কিসের? প্রণয় আগের মতোই গম্ভীর স্বরে বলল, আপনি ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে, হাত স্যানিটাইজ করে, গ্লাভস পরে
সম্পূর্ণ অন্য পরিষ্কার পাত্র পরিষ্কার পরিচ্ছন্নভাবে কম ঝাল দিয়ে 1 প্লেট বানিয়ে দিন। প্রিয়তা আর ফুসকাওয়ালা দুজনেই হাঁ করে প্রণয়ের দিকে তাকিয়ে রইল। প্রিয়তা অবাক কণ্ঠে বলল, এত ঝামেলা করার দরকার কি? অন্যরাও তো খাচ্ছে। প্রণয় গম্ভীর কণ্ঠে বলল, খাওয়ার ইচ্ছে না থাকলে বল, চলে যাচ্ছে। প্রিয়তা লাফিয়ে উঠে বলল, না না, যাবেন না, যেভাবেই হোক খাবো আমি। প্রণয় গম্ভীর দৃষ্টিতে প্রিয়তার নীল চোখের গভীরে চাইল। প্রিয়তাকে এত খুশি দেখে তার বুকের তখন জ্বালাটা কিছুটা শান্ত হলো। 10 মিনিট পর লোকটা গ্লোভস পরা হাতে 1 প্লেট ফুচকা প্রিয়তার সামনে রাখলো। প্রিয়তা ফুচকা দেখে আনন্দে লাফিয়ে উঠল। প্রণয় তার ভাবভঙ্গি দেখে বুঝলো 1 প্লেটে কিছুই হবে না, তাই সে লোকটার হাতে আরো 2000 টাকা দিয়ে বলল, আরো 2 প্লেট দেবেন। লোকটা ভীষণ খুশি হয়ে টাকা নিয়ে বলল, এখনই দিচ্ছি সাহেব। প্রিয়তা বিশাল বড় করে হা করে প্রথম ফুসকাটা মুখে দিল। প্রিয়তা মনে মনে বলল, এই স্বাদের ভাগ হবে না। সে চরম তৃপ্তিতে চোখ বন্ধ করল। সামনের চেয়ারে বসে থাকা প্রণয় তার বদলে যাওয়া মুখের প্রতিটি অভিব্যক্তি মন দিয়ে দেখল। আজ কতদিন পর তার হৃদয়ের তুষারপাত হচ্ছে। প্রিয়তা হালুম হালুম করে একের পর এক ফুসকা খেয়ে যাচ্ছে। হঠাৎ তার নজর পড়ল প্রণয়ের দিকে। দেখলো প্রণয় ভাই তার দিকে নির্মেষ চেয়ে আছে। প্রিয়তা ভাবল, প্রণয় ভাইয়ের হয়তো খেতে ইচ্ছা করছে আর সে তাকে না দিয়ে খেয়ে চলছে। এটা ভেবেই কেমন যেন লাগলো তার। সে একটা ফুসকা প্রণয়ের মুখের সামনে ধরে বলল, হ্যাঁ করুন। প্রণয় ভ্রু কুঁচকে তেতো মুখে বলল, আমি সব ছাইপাস খাই না। কিন্তু প্রিয়তা তো ছেড়ে দেওয়ার মেয়ে নয়। সে জেদ করেই বলল, প্লিজ একটা ট্রাই করে দেখুন, এত মজা, একটা খেলে ফ্যান হয়ে যাবেন। প্রণয় শীতল দৃষ্টিতে উচ্ছ্বাসিত প্রিয়তার মুখের দিকে তাকিয়ে ধীরে হা করল। প্রিয়তা খুশিতে আত্মহারা হয়ে প্রণয়কে একটা ফুসকা খাইয়ে দিয়ে জিজ্ঞেস করল, ভালো না? প্রণয় গিলে নিয়ে শান্ত গলায় বলল, ভালো। প্রিয়তা খুশি হয়ে বলল, আরেকটা দেবো? কিন্তু এবার প্রণয় স্পষ্ট জানিয়ে দিল, আমি সব খাই না, তুই খা। প্রিয়তা আর সাধল না। এই বেটা যে একটা খেয়েছে সেটাই অনেক। প্রিয়তার 3 নম্বর প্লেটে শেষে ফুচকাটা মুখে পুড়তেই তার নজর আটকালো পাশের টেবিলের দিকে। সেখানে 20 থেকে 22 বছরের 7-8 জন মেয়ে বসে ফুচকা খাচ্ছে। আসলে খাওয়ার নাম করে তারা প্রণয়কে চোখ দিয়ে গিলে খাচ্ছে। একজন আরেকজনকে গুঁতো মেরে কিছু একটা বলছে। প্রণয় যদিও এসব লক্ষ্য করেনি, কিন্তু প্রিয়তা ঠিকই বুঝে ফেলল। ছেলেরা না বুঝুক, মেয়েরা মেয়েদের মুখ দেখেই মন পড়ে নিতে পারে। ভীষণ হিংসে জ্বলে গেল প্রিয়তা। হোক না পুরুষটা নিষিদ্ধ, তাই বলে এতগুলো মেয়ে হাঁ করে তাকিয়ে থাকবে? বিদ্যুৎ বেগে উঠে দাঁড়ালো প্রিয়তা। প্রণয় অবাক হয়ে উত্তেজিত স্বরে জিজ্ঞেস করল, কি হয়েছে? ঝাল লেগেছে? পানি খাবি? আইসক্রিম খাবি? কিন্তু প্রিয়তা এসবে কোনো উত্তর দিল না। সে নিজেই প্রণয়ের আঙ্গুলের মাঝে আঙ্গুল গুজে শক্তভাবে বলল, খাওয়া শেষ, চলুন এখন এখান থেকে। প্রণয় কিছু বলতে চাইল, কিন্তু প্রিয়তা কিছুই শুনল না। টেনে নিয়ে চলে গেল সেখান থেকে। প্রণয়কে চলে যেতে দেখে মেয়েগুলো মুখ চুপসে গেল। সাদাব আর পরিণীতা বসে আছে একটা টেবিলে। পরিণীতার মনটা ভীষণ খারাপ। চারদিকে এত আলো, এত গান বাজনা, হই হুল্লোড়ের শব্দ, সব কিছুই তার অস্বস্তিকর, বিষাক্ত লাগছে। কিছুই ভালো লাগছে না তার। হই হুল্লোড় প্রিয় মেয়েটা একদম নিভে গেছে। সে একটা বাড়তি কথাও বলছে না। সাদাব যেদিকে নিয়ে গেছে সেদিকেই গেছে। এখন তারা একটা টেবিলে বসে আছে। সাদাব জোর করে তাকে বড় 1 গ্লাস আখের রস খেতে দিয়েছে, কারণ ভীষণ গরম। পরিণীতা সেটা ধীরে ধীরে খাচ্ছে। খেতে খেতেই তার নজর আটকালো দূরে একটা সুন্দর রজনীগন্ধার মালার দিকে। রজনীগন্ধা আদিপের প্রিয় ফুল। আদিপ তাকে প্রায়ই এই ফুলের মালা কিনে নিজের হাতে চুলে পরিয়ে দিত। মালাটার দিকে তাকিয়ে তার আবার বুক ভেঙে কান্না আসছে। সাদা পরিণীতার দৃষ্টি লক্ষ্য করে সেও তাকিয়ে দেখল। পরিণীতার এক দৃষ্টিতে দূরের রজনীগন্ধা মালাটা খুব মনোযোগ দিয়ে দেখছে। সাদাবের মনে হলো হয়তো মালাটা খুব পছন্দ হয়েছে, তাই সে পরিণীতাকে নিয়ে উঠে দাঁড়ালো। আখের রসের বিল মিটিয়ে পরিণীতার হাত ধরে তুলল। বাধ্য মেয়ের মতো পরিণীতাও উঠে পড়ল। সাদাব হেসে তাকে জিজ্ঞেস করল, ফুলপরি, রজনীগন্ধা তোমার খুব পছন্দ, তাই না? পরিণীতা অবাক চোখে তাকালো। না, রজনীগন্ধা তার প্রিয় ফুল ছিল না, কিন্তু যেদিন থেকে সে জেনেছে তার প্রিয় মানুষের প্রিয় ফুল রজনীগন্ধা, সেদিন থেকেই রজনীগন্ধা তার সবচেয়ে প্রিয় ফুল।
তার যা কিছু প্রিয় সব কিছুই পরিণীতার নিজের প্রিয় বানিয়েছে। পরিণীতা মাথা নেড়ে সম্মতি জানালো। হাসলো সাদাব। পরিণীতাকে নিয়ে সে ফুলের দোকানের সামনে দাঁড়ালো। সাদাব লোকটার কাছ থেকে মালাটা কিনে নিল। লোকটা রসিকতার সুরে বলল। লজ্জা পেল সাদাব, বিব্রত বোধ করলো পরিণীতা। সাদাব ফুলের মালা দেওয়ার সঙ্গে লোকটাকে অতিরিক্ত 100 টাকা টিপস দিল। পরিণীতা জিজ্ঞেস করলো, এটা কেন নিয়েছেন সাদাব ভাই? সাদাব স্বাভাবিক কণ্ঠে বলল, আমার ফুলপরির জন্য। সাদাবের বলার ধরন দেখে কেঁপে উঠল পরিণীতা। সে সোজা সাদাবের চোখের গভীরে তাকে মনে মনে ভাবল, সাদাব ভাই কি কোনোভাবে আমাকে পছন্দ করেন? সঙ্গে সঙ্গে তার মন থেকে তীব্র বিরোধিতা আসলো। মন চেঁচিয়ে উঠল, কি বলছিস? মাথা ঠিক আছে তোর? তোকে সে ছোট বোনের নজরে দেখে, তাই হয়তো এমন করছে। পরিণীতা ও তাই বিশ্বাস করলো। ব্যাপারটা নিয়ে বেশি ঘাটলো না। সাদা পরিণীতার পিছনে গিয়ে দাঁড়ালো। পরিণীতা অবাক হলো। সাদা পরিণীতার চুলে হাত দিতে গিয়ে কাঁধে একটু ছোঁয়া লেগে যায়। প্রিয়তমার ছোঁয়াতে সে নিজেই কেঁপে উঠল। পরিণীতা সরে যাওয়ার চেষ্টা করে বলল, কি করছেন সাদাব ভাই? সাদা পরিণীতার 2 হাতের বাহু ধরে আটকে দিয়ে দৃঢ় কণ্ঠে বলল, আমার যা ইচ্ছে, কারণ মেলা শেষ না হওয়া পর্যন্ত তুমি আমার, তাই আমি যা ইচ্ছে তাই করব। চুপ হয়ে গেল পরিণীতা। সাদাব যত্ন সহকারে মালাটা পরিণীতার দীঘল কেশে পরিয়ে দিল। এতে মেয়েটার সৌন্দর্য যেন কয়েক গুণ বৃদ্ধি পেল। মনে মনে সাদাব তার হবু বউয়ের প্রশংসা করে বলল, মাশাআল্লাহ। সাদাব সামনে এসে আবারও পরিণীতার হাত ধরে এগিয়ে চলল। ওরা চলে যেতেই বেরিয়ে এলো আদিব। সে একটু দূরেই দাঁড়িয়েছিল। আদিবকে দেখে মোটেও সুস্থ মনে হচ্ছে না। এই জমকালো পরিবেশের সামনে তাকে বড়ই ফিকে ফিকে লাগছে, বড়ই বেমানান লাগছে। গায়ের বস্ত্র রংচটা একটা টি শার্ট, চুলগুলো এলোমেলো, শ্যাম সুন্দর সুদর্শন, মুখে মলিনতার পাহাড়, 2 হাতে ব্যান্ডেজ, চোখ দুটো টকটকে লাল। এক কথায় ভয়ঙ্কর অসুস্থ লাগছে আদিবকে। পরিণীতা 6 ঘন্টায় নিজের হালাত খারাপ করে ফেলেছিল, আর আদিব 13 ঘন্টায় নিজের হালাত দেখার অবস্থায় রাখেনি। আজ দুপুরে আর সহ্য করতে না পেরে সে পরিণীতাকে ফোন করেছিল, শুধুমাত্র প্রিয়তমার একটুখানি কণ্ঠস্বর শোনার জন্য। নিজের জানটাকে সে নিজের হাতে কত জোরেই না আঘাত করেছে, আর সেই আঘাত করা হাতকেও সে শাস্তি দিয়েছে। কিন্তু পরিণীতা যখন ফোনটা রিসিভ করে বিলাপ করে কাঁদছিল, তখন আর আদিব নিজেকে ধরে রাখতে পারেনি। ক্ষমা করে দিয়েছিল তার অ্যাঞ্জেলকে। ফোনটা কেটে দিয়ে ভেবেছিল আজ রাতে সে জিজ্ঞেস করবে কেন পরিণীতা সেই লোকটাকে ওভাবে জড়িয়ে ধরেছিল। সে তো এমন নয়, নিজের খারাপ ব্যবহারের জন্য ক্ষমা চেয়ে নেবে। পরিণীতাকে দেওয়া তার কথা রাখবে, একসঙ্গে আজকে ঘুরবে। কিন্তু শিকদার বাড়ির কাজের লোকের কাছ থেকে জানতে পেরেছে আজ শিকদাররা সবাই ওই মেলায় আসবে, তার মানে পরিণীতাও আসবে। তাই সে সোজা এখানে চলে এসেছে। অসুস্থ শরীর নিয়েও সে অনেক কষ্টে নিজের অ্যাঞ্জেলকে খুঁজে বের করেছিল, কিন্তু তার সঙ্গে পুনরায় কাল রাতের সেই যুবককে দেখে তার পদযুগল থমকে গিয়েছিল। হৃৎপিণ্ড যেন তার কাজ করা ক্ষমতা হারিয়ে ফেলেছিল। সে লুকিয়ে পড়েছিল আড়ালে, সবকিছু দেখার জন্য। কাল রাতের দৃশ্যটা ভুল হতে পারে, কিন্তু আজকের দৃশ্যটা কিছুতেই ভুল হতে পারে না। লোকটা পরিণীতার হাত ধরে হাঁটছে, কেউ তার পরীকে অনবরত ছুঁয়ে দিচ্ছে। এটা দেখে আদিবের মনে হচ্ছিল কেউ তার কলিজাটা নিঃসঙ্গভাবে ছিঁড়ে নিচ্ছে। সর্বশেষে দোকানদারের ওই কথাগুলো আর লোকটার পরম যত্নে তার অ্যাঞ্জেলের চুলে মালা পরাতে দেখে এখন আর তার কোনো সংশয় নেই। আদিবের দেহের যন্ত্রণার চাপিয়ে হৃদয়ের যন্ত্রণা 1000 গুণ ভারী হয়ে গেল। নিঃশ্বাস নিতেও মনে হচ্ছে জানটা বুঝি এখনই বেরিয়ে যাবে। আদিব এক দৃষ্টিতে দুজনের গমন পথের দিকে চেয়ে রইল। সবকিছু দূরে সরালে দোকানদার ঠিকই বলেছিল, ওদের দুজনকে খুব সুন্দর মানিয়েছে। লোকটা নিশ্চয়ই অনেক বড় লোক, শিকদারদের সমান সমানে কেউ হবে। সে সেই লোকটার চোখে তার পরিণীতার জন্য স্পষ্ট এক আকাশ পরিমাণ ভালোবাসা দেখেছে, যা মিথ্যা নয়। তার মানে কাল রাতের ঘটনাও মিথ্যা ছিল না। আদিব নিজের হাঁটুতে বল পাচ্ছে না। সে ধীর পায়ে হাঁটতে হাঁটতে মাঠের পাশে বড় নদীর তীরে গিয়ে ধপ করে বালির উপর শুয়ে পড়ল। তার চোখের দুপাশ ভেসে চলছে অবিরাম গড়িয়ে পড়া নোনা জলের স্রোত। আজ তার রাগটা কোথাও চাপা পড়ে গেছে, তার প্রাণের থেকেও প্রিয়তমাকে হারানোর ব্যথার কাছে। সে সহ্য করতে পারছে না এই তীব্র দহন যন্ত্রণা।
সে গায়ের সমস্ত জোর লাগিয়ে চিৎকার দিয়ে উঠল। আজ আর কেন জানি না কোনো প্রকার রাগ হচ্ছে না, কেমন তীব্র অসহ্য যন্ত্রণায় বুকের বাঁ পাশটা অবশ হয়ে আসছে। সে মোটেও বাঁচতে পারবে না তার অ্যাঞ্জেলকে ছাড়া। আর এটা শুধুমাত্র মুখের কথা নয়, সে কোনো রকম ভাঙা ভাঙা গলায় বলতে লাগলো, কেন আমার সঙ্গে এমন ছলনা করলে অ্যাঞ্জেল? আমি তো তোমার কাছে যাইনি, আমি তো তোমাকে ভালোবাসতে চাইনি। আমি তো জানতাম আমাদের ব্যবধান আকাশ পাতাল। আমি তো জানতাম তেল আর জল কখনো এক হয় না, কিন্তু তুমিই তো আমার কাছে এসে আমাকে তোমাকে ভালোবাসতে বাধ্য করেছিলে। তবে এখন কেন মাঝ সমুদ্রে হাত ছেড়ে দিলে? তুমি তো কথা দিয়েছিলে অ্যাঞ্জেল, শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার হাত ছাড়বে না, সারা জীবন আমার হয়ে থাকবে। তবে আজ এত সহজেই ভুলে গেলে? আমি জানি আমি তোমার যোগ্য ছিলাম না, তবুও তো তোমাকে আমার সবটা দিয়ে নিজেকে উজাড় করে ভালোবেসেছিলাম। তাহলে তুমি কিসের প্রতিশোধ নিলে? কী জন্য আমাকে নিঃস্ব করে দিলে প্রিয়তমা? কেন ছলনা করলে? আমি যে তোমাকে এক সেকেন্ডও অন্যের পাশে সহ্য করতে পারবো না, কিছুতেই পারবো না। ভীষণ ভালোবাসি তোমাকে অ্যাঞ্জেল। পৃথিবীতে যেই তোমাকে যতটুকু ভালোবাসো, আমার মতো করে কেউ চেষ্টা করলেও ভালোবাসতে পারবে না। এসব বিড়বিড় করতে করতে সে চাঁদের আলোয় চিকচিক করা বালির উপর নিস্তেজ হয়ে পড়ে রইল। তার এই তীব্র আহাজারি, এই নিশুতি রাত ছাড়া কেউ দেখল না, কেউ শুনল না।